আসসালামু আলাইকুম। আজকে আমরা অমরা সম্পর্কে জানব। তো এখানে এটা হচ্ছে একজন মা, এবং এই মায়ের এই যে এই অংশটুকু, এটুকু হচ্ছে তার প্রজনন তন্ত্র। তার মানে তার এই অংশটুকু সন্তান জন্মদানের সাথে জড়িত। ঠিক আছে? তো এই অংশটুকুকে আমরা জুম করে দেখব। তো এই অংশটুকুই হচ্ছে এই যে এই অংশটুকু। হ্যাঁ, এইটুকুকে জুম করে আমরা এই অংশটুকু পেয়েছি। তো এই অংশটুকুর মধ্যে এইটুকু হচ্ছে তার ডিম্বাশয়, আর এইটুকু হচ্ছে তার ডিম্বাশয়। তা আমরা শুধু এইটুকুর ক্ষেত্রে দেখব আজকে। হ্যাঁ, তো এই যে ডিম্বাশয়, এটা থেকে তৈরি হয় ডিম্বাণু। তো এই যে ডিম্বাশয় থেকে মনে করো এই ডিম্বাণুটা তৈরি হয়েছে। তো এই যে ডিম্বাণুটা, এটার কথা একটু মনে রাখো, এই যেখানে লিখে রেখেছি যদিও। তো যখন এই মায়ের সাথে বাবার মিলন হবে, তখন এই যে শুক্রাণুগুলা এদিক দিয়ে এই যে এখানে ডিম্বাণুর কাছে চলে আসবে। তো একটা শুক্রাণু সব প্রথমে আসতে পারবে বা সব আগে থাকবে। তো মনে করো এই যে শুক্রাণুটা, এটা সব প্রথমে আছে বা সব আগে আছে। তো এইটার উপরে আমি এই জন্য শুক্রাণু কথাটা লিখেছি। আসলে এইটা 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 এটা সবগুলাই শুক্রাণু। তো এই যে শুক্রাণুটা মনে করো এই ডিম্বাণুর সাথে এসে মিলিত হইল। তো শুক্রাণু আর ডিম্বাণু এই দুইটার মিলনের ফলে তৈরি হয় এই যে এইটার নাম হচ্ছে জাইগোট। তো শুক্রাণুর এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হওয়াকে বলে নিষেক। এরপর এই জাইগোটটাই আস্তে 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 এই যে এইটাতে পরিণত হবে। এইটার নাম হচ্ছে মরুলা। এবং এই যে মরুলাটা, এইটাতে 16টা কোষ রয়েছে। ঠিক আছে? তাহলে জাইগোটটা আস্তে 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 এই যে 16 কোষ বিশিষ্ট মরুলায় পরিণত হবে। তো যখন এই জাইগোটটা এই 16 কোষ বিশিষ্ট মরুলায় পরিণত হবে, তখন এই জাইগোটটাকেই এই জায়গাতে এসে বলা হবে ভ্রূণ। ঠিক আছে? তাহলে জাইগোট যখন মরুলাতে পরিণত হবে, তখন এই জাইগোটটাকে বলা হয় ভ্রূণ। এরপর এই মরুলাটা আস্তে 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 এরকম দেখতে হবে। তো এইটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। ঠিক আছে? এটাকেও বলা হবে ভ্রূণ। আসলে মরুলা যখন হবে, তারপর থেকে প্রত্যেকটাকেই ভ্রূণ বলা যাবে। ঠিক আছে? তাহলে মরুলা ভ্রূণ, তাহলে মরুলার পরে যেহেতু এই যে ব্লাস্টোসিস্ট হচ্ছে, তাহলে ব্লাস্টোসিস্টটাও ভ্রূণ। এখন এই যে এইটুকুর নাম হচ্ছে জরায়ু। এখন এই যে জরায়ু, এই জরায়ুর বাইরের দিক হচ্ছে এই যে এটুকু। ঠিক আছে? এই যে এইটুক, এই যে এইটুক, আর এই যে এইটুক। আর এই জরায়ুটারই ভিতরের দিক তাহলে কোন দিক? এই যে ভিতরের দিক, তাই না? তাহলে ভিতরের দিক হচ্ছে এইটুক, এইটুক, আর এইটুক। তার মানে জরায়ুর ভিতরের দিক হচ্ছে এইটুক, আর ভিতরের দিক হচ্ছে এইটুক। তাহলে তুমি ভিতর কথাটা লেখো এখানে। হ্যাঁ, আর এটা কার? জরায়ুর। ঠিক আছে? তাহলে জরায়ু কথাটা লেখো, অথবা জরায়ু সম্পর্কিত কথাটা লেখো। যেহেতু এটা জরায়ু নিয়ে করতেছি, তাই তুমি এখানে জরায়ু সম্পর্কিত কথাটা ব্যবহার করতে পারো। এখন ভিতর অথবা শেষ, এটাকে ইংরেজিতে বলে এন্ড। ঠিক আছে? ইএনডি, এন্ড। তো এন্ডকে তুমি বাংলায় লিখে দাও। আর জরায়ু সম্পর্কিত এটাকে বলে মেট্রিয়াম। তো তাহলে বিষয়টা হলো এন্ড মেট্রিয়াম। তো এন্ড মেট্রিয়ামকে আমরা বলবো এন্ডোমেট্রিয়াম, একটা ও যোগ করে দেবো। হ্যাঁ, তাহলে এন্ডোমেট্রিয়াম কথাটা এখানে লেখো। এই যে এইটুকু হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এখন এই যে ব্লাস্টোসিস্টটা, এটা এই যে জরায়ুর এন্ডোমেট্রিয়াম, এটার সাথে এসে যুক্ত হয়ে যাবে। অথবা এভাবে বলা যেতে পারে, এই যে ব্লাস্টোসিস্টটা, এটা জরায়ুর এন্ডোমেট্রিয়ামে এসে বসে যাবে। তো এখানে একটা বিষয় দেখো, এই যে ব্লাস্টোসিস্ট আর এই যে জরায়ুর এন্ডোমেট্রিয়াম, এটা একসাথে যুক্ত হচ্ছে। তাহলে একসাথে যুক্ত হওয়া বা যুক্ত করা, এই কথাটা লিখে দাও। যুক্ত হওয়া কথাটা লিখতে পারো। ঠিক আছে? অথবা দেখো, এই যে ব্লাস্টোসিস্টটা, এটা কিন্তু এই যে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে এসে বসে যাচ্ছে। যুক্ত হচ্ছে অথবা বসে যাচ্ছে, এই কথাটা ব্যবহার করতে পারো, যে বসে যাওয়া। ঠিক আছে? তো একসাথে এটাকে বইয়ের ভাষায় বলে সং। আর বসে যাওয়া বা যুক্ত হওয়া বা যুক্ত করাকে বলে স্থাপন। তাহলে একসাথে বসে গেল বা একসাথে যুক্ত হইল, এটাকে বলা যাবে সংস্থাপন। ঠিক আছে? তাহলে এই যে ব্লাস্টোসিস্টের জরায়ুতে বসে যাওয়া বা জরায়ুতে যুক্ত হওয়া,
এটাকে বলে সংস্থাপন। এই যে দেখো এখানে সংস্থাপন কথাটা লিখেছি। এখন কার সংস্থাপন? এই যে দেখো এটা কি ব্লাস্টোসিস্ট, তাহলে ব্লাস্টোসিস্টের সংস্থাপন। আর ব্লাস্টোসিস্টও কিন্তু ভ্রূণ, তাহলে আমরা এটা বলতে পারি ভ্রূণের সংস্থাপন। ঠিক আছে, ব্লাস্টোসিস্টের সংস্থাপন এটাও বলতে পারি, ভ্রূণের সংস্থাপন এটাও বলতে পারি। ঠিক আছে, আর সংস্থাপন এটাকে ইংরেজিতে বলে ইমপ্ল্যান্টেশন। তো এখানে এই যে এইটা হচ্ছে মরুলা বা ভ্রূণ, এটা হচ্ছে ব্লাস্টোসিস্ট বা ভ্রূণ। তো এইটা হিসাবে ধরতে পারো বা এইটা হিসাবে ধরতে পারো, মানে ভ্রূণের এই যে জরায়ু, এই জরায়ুতে আসার 4-5 দিনের মধ্যে এই যে এই সংস্থাপনটা সম্পন্ন হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে মরুলা বা ভ্রূণ অথবা ব্লাস্টোসিস্ট বা ভ্রূণ এই যে জরায়ুর ভিতরে আসার 4-5 দিনের মধ্যে এই যে এন্ডোমেট্রিয়াম এটার সাথে এসে লেগে যাবে বা এটার উপরে এসে বসে যাবে। এই কথাটাই হইল মেন কথা। তো এই জন্য এখানে 4-5 দিন কথাটা লিখে রেখেছি। তো এই যে ব্লাস্টোসিস্ট আর এই যে জরায়ুর এন্ডোমেট্রিয়াম এই জায়গাটাই অমরা বা গর্ভফুল তৈরি হবে। তো এখানে আমরা জরায়ুকে একটু আলাদাভাবে দেখিয়েছি। এই যে দেখো এখানে কিন্তু অনেক পাতলা করে এই যে এই অংশটুকু কিন্তু জরায়ু, হ্যাঁ, এই জরায়ুটাকে কিন্তু আমরা এখানে দেখিয়েছি, অনেক পাতলা করে দেখিয়েছি। তো এটা হচ্ছে জরায়ু। আর এই যে বাচ্চার মতো একটা অংশ দেখতে পাচ্ছ, এইটাকে তুমি বলতে পারো ভ্রূণ। হ্যাঁ, এটাও কিন্তু ভ্রূণ। তো এই ভ্রূণটাই কিন্তু পরবর্তীতে মায়ের পেট থেকে বের হইলে তাকে আমরা বলি শিশু বা বাচ্চা। তো যাই হোক, এই যে ভ্রূণটা, এই ভ্রূণটার কিন্তু নাভি আছে, এই যে দেখো নাভি। আর এখানে এই যে এই অংশটুকু তুমি দেখতে পাচ্ছ, এই অংশটুকুর নামই হচ্ছে অমরা। এই যে দেখো এখানে আমরা অমরা কথাটা লিখে রেখেছি। আর অমরার এই যে এখানে একটা কর্ড বা রজ্জু বা নাড়ি থাকে, এটার নাম হচ্ছে আম্বিলিকাল কর্ড বা আম্বিলিকাল রজ্জু বা আম্বিলিকাল নাড়ি, এই যে এইটার নাম। হ্যাঁ, তাহলে আমরা এই কথাটা বলতে পারি, এই যে অমরাটার আম্বিলিকাল কর্ড বা আম্বিলিকাল রজ্জু বা আম্বিলিকাল নাড়ি এইটা ভ্রূণের নাভির সাথে যুক্ত থাকে। যেহেতু এই যে আম্বিলিকাল কর্ড বা আম্বিলিকাল রজ্জু বা আম্বিলিকাল নাড়িটা কিন্তু এই যে ভ্রূণের নাভির সাথে কিন্তু যুক্ত আছে, দেখো এই যে এখানে কিন্তু দুইটা যুক্ত, তাই আমরা এই কথাটা কিন্তু বললাম। আর এই যে এখানে নীল রঙের আবরণীটা দেখতে পাচ্ছ, এই নীল রঙের আবরণীটাকে বলে অ্যামনিয়ন বা অ্যামনিওটিক পর্দা। আর এই যে অ্যামনিয়ন বা অ্যামনিওটিক পর্দা, এইটার ভিতরে এই যে এই জায়গাগুলোতে তরল পদার্থ থাকে। তো এখানে যেহেতু অ্যামনিওটিক কথাটা আছে, তাই এই তরলটার নামও হবে অ্যামনিওটিক তরল। তো এই তরলটার কাজটা কি একটু জেনে নেই। মনে করো এই যে গর্ভবতী মা ইনি হাঁটা চলা করছে, তো কোনো কারণে এই যে এখানে ধাক্কা লাগলো, হ্যাঁ, বা মনে করো এখানে আঘাত লাগলো, তার ফলে কি হবে, আঘাতটা কিন্তু প্রথমে দেখো এই যে এখানে যেহেতু তরল পদার্থ আছে, ধাক্কাটা প্রথমে কিন্তু তরল পদার্থে লাগবে। ঠিক আছে, বা আঘাতটা কিন্তু তরল পদার্থে লাগবে। তার ফলে দেখো এই যে ভ্রূণটার বা এই শিশুটার ক্ষতিটা কিন্তু আর হবে না। বুঝতে পেরেছো? তাহলে অ্যামনিওটিক তরলের কাজটা হচ্ছে এই যে গর্ভবতী মায়ের যে চলাফেরা, ওই চলাফেরার সময়ে এই যে এই ভ্রূণটাকে ধাক্কা লাগা বা আঘাত লাগা থেকে রক্ষা করে। ঠিক আছে, ধাক্কাটা লাগে কোথায়, ধাক্কাটা বা আঘাতটা লাগে প্রথমে অ্যামনিওটিক তরলে, তার ফলে ভ্রূণটার বা বাচ্চাটার আর ক্ষতি হয় না। দেখো আমরা শুরুতে দেখিয়েছিলাম এই যে শুক্রাণুটা আর এই যে ডিম্বাণুটা, এটার মিলনের ফলে তৈরি হয়েছিল এই যে জাইগোটটা। তো এই যে জাইগোটটা যে তৈরি হলো, জাইগোট তৈরির 12 সপ্তাহের মধ্যে এই যে অমরাটা তৈরি হবে। ঠিক আছে, এখন বাকি যে অংশগুলা, সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশগুলা, এই চিত্র থেকে আমরা বুঝবো। তো দেখো এই যে এই শিশুটা, এটার নাম হচ্ছে ভ্রূণ। আর এই যে এই কর্ড বা রজ্জু বা নাড়ি, এটার নাম হচ্ছে অ্যাম্বিলিকাল কর্ড বা অ্যাম্বিলিকাল রজ্জু বা অ্যাম্বিলিকাল নাড়ি। ঠিক আছে, এই যে এটা। আর এই যে এই অংশটুকু, এইটা হচ্ছে অমরা বা গর্ভফুল। আর এই যে এই অংশটুকু বাইরের,
এইটার নাম হচ্ছে জরায়ু। ঠিক আছে, এখানে কিন্তু জরায়ু অনেক পাতলা করে দেখানো হয়েছে। এই যে এই অংশটুকুকে যদি আমরা জুম করি, মানে মেইনলি অমরাটুকুকে যদি আমরা জুম করি, তাহলে আমরা এরকম দেখতে পাবো। ঠিক আছে, অমরা অংশটাকে আমরা পুরোটাকে জুম করে এখানে দেখব। হ্যাঁ, তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তো এখানে এই যে এই জায়গাটুকু থেকে এই জায়গা পর্যন্ত পুরোটার নাম হচ্ছে অমরা। হ্যাঁ, কিন্তু তোমাদের বইয়ের হিসাবে যদি তোমরা সহজে বুঝতে চাও, তাহলে এই জায়গাটুকু থেকে এই জায়গাটুকু পর্যন্ত অমরা হিসাবে ধরো। ঠিক আছে, তাহলে আমরা ধরবো এই জায়গাটুকু হচ্ছে অমরা। তো এই যে এখানে লাল তারের মতো অংশটা দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে গর্ভবতীর ধমনী বা গর্ভবতী মায়ের ধমনী। তো এই যে গর্ভবতীর ধমনী বা গর্ভবতী মায়ের ধমনী, এটার ভিতর দিয়ে রক্ত চলাচল করে। এখন রক্তের মধ্যে থাকে খাদ্য আর অক্সিজেন। ঠিক আছে, রক্তের মধ্যে বিভিন্ন রকমের খাদ্য থাকে। শর্করা জাতীয় খাদ্য থাকে, আমিষ জাতীয় খাদ্য থাকে, স্নেহ জাতীয় খাদ্য থাকে, খনিজ লবণ থাকে, পানি থাকে। ঠিক আছে, তো বিভিন্ন রকমের খাদ্য থাকে। এখন আমাদের মনে রাখা লাগবে গর্ভবতীর রক্তে থাকে খাদ্য আর অক্সিজেন। তো এই যে খাদ্য আর অক্সিজেন, এগুলা রক্তের মাধ্যমে এই দিক দিয়ে এই জায়গায় চলে আসে। ঠিক আছে, তো এই যে এই জায়গা, 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 এই জায়গাগুলো দেখো লাল হয়ে আছে। তো লাল কেন? কারণ এগুলোতে রক্ত আছে। ঠিক আছে, তো এই যে এই জায়গাগুলো কিন্তু গর্ভবতীর রক্তে কিন্তু পূর্ণ হয়ে আছে। ঠিক আছে, তাহলে তুমি গর্ভবতীর রক্তে পূর্ণ এই কথাটা লিখে দাও। হ্যাঁ, আর এই জায়গাগুলোকে দেখো ঘরের মতো, এটা একটা ঘর, 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 এটা একটা ঘর। তাহলে তুমি এখানে ঘর কথাটা লিখতে পারো, অথবা বইয়ের ভাষায় লিখতে পারো প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ মানে ঘর, তার মানে গর্ভবতীর রক্তে পূর্ণ ঘর বা প্রকোষ্ঠ। মনে করো এই যে গর্ভবতীর রক্তে পূর্ণ প্রকোষ্ঠে বা ঘরে ওই খাদ্য আর অক্সিজেনটা চলে আসবে, এই যে এখানে আসবে মনে করো। এরপর এইখান দিয়ে এখানে যাবে, তারপর এইখান দিয়ে এই যে এইটা আবার এই লাল তারের মতো যে অংশটা, এটার ভিতর দিয়ে চলে আসবে। ঠিক আছে, এইটার নাম হচ্ছে ভ্রূণের শিরা। ঠিক আছে, এই যে লাল তারের মতো অংশটা, এটার নাম হচ্ছে ভ্রূণের শিরা। ঠিক আছে, তাহলে ভ্রূণের শিরা কি করে? এই যে অমরা বা গর্ভফুল, হ্যাঁ, এইটা থেকেই কিন্তু সে এই যে খাদ্য আর অক্সিজেনগুলা এগুলা বহন করে সে ভ্রূণের শরীরে নিয়ে যায়। তো আমরা একটা বিষয় জানি, ফুসফুসের কাজ হচ্ছে অক্সিজেনটাকে গ্রহণ করা। তো তুমি যদি এখানে দেখো গর্ভবতীর ধমনীর রক্তে যে অক্সিজেন ছিল, আমরা এক্ষেত্রে খাদ্যের কথাটা বাদ দিয়ে দেবো, শুধু অক্সিজেন নেব। ঠিক আছে, তাহলে গর্ভবতীর রক্তে যে অক্সিজেন ছিল এইটাকে প্রথমে গ্রহণ করলো এই যে এই জায়গাটা, বা এরপরে গেল এখানে। তো তুমি যদি দেখো এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু কার মধ্যে পড়েছে দেখো তো, এই যে অমরা, এই অমরার মধ্যে পড়েছে। তার মানে এই জায়গাটুকু হচ্ছে এই যে অমরা, এই অমরার অংশ। তো যেহেতু এই জায়গাটুকু অমরার অংশ, তাই এই জায়গাটুকুর অক্সিজেন গ্রহণ করা, এটার মানে হচ্ছে এই যে অমরা, এই অমরার অক্সিজেন গ্রহণ করা। তো আমরা একটা বিষয় জানি যে ফুসফুসের কাজ হচ্ছে অক্সিজেন গ্রহণ করা। তো এক্ষেত্রে যেহেতু এই যে গর্ভবতীর ধমনী দিয়ে আসা যে অক্সিজেন, এটাকে গ্রহণ করছে এই যে অমরা, তাই এক্ষেত্রে অমরা ফুসফুসের মতো কাজ করছে। কারণ অমরাটা কি করছে? অক্সিজেনটাকে গ্রহণ করছে, আর অক্সিজেন গ্রহণ করাটা হচ্ছে ফুসফুসের কাজ। তাহলে এক্ষেত্রে অমরাটা ফুসফুসের মতো কাজ করছে। আবার এখানে দেখো এই যে নীল অংশটা, এই নীল অংশের নাম হচ্ছে ভ্রূণের ধমনী। তো ভ্রূণ একটা কাজ করে, সেটা হচ্ছে অনেক কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এন্ড কার্বন ডাইঅক্সাইড তো তার ত্যাগ করা লাগবে। তো এই যে ভ্রূণটা, এইটা এই যে এই নীল তারের মতো অংশ বা এই যে ভ্রূণের যে ধমনী, এই ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটাকে এইখানে নিয়ে আসে। তারপরে সে এই যে এখানে গর্ভবতীর রক্তে পূর্ণ প্রকোষ্ঠে নিয়ে আসে। তারপর এখান থেকে সে এই যে নীল তারের মতো অংশে আবার নিয়ে আসে। এইটার নাম হচ্ছে গর্ভবতীর শিরা। এখন দেখো গর্ভবতীর যে শিরাটা, এই শিরার ভিতরে কিন্তু রক্ত থাকে। তার মানে ওই যে কার্বন ডাইঅক্সাইডগুলা কিন্তু গর্ভবতীর শিরার মধ্যে আসছে বা গর্ভবতীর রক্তের মধ্যে চলে আসছে। ঠিক আছে,
এই জন্যই আমরা এই কথাটা লিখেছি যে কার্বন ডাইঅক্সাইড মাতৃরক্তে স্থানান্তর বা মায়ের রক্তে স্থানান্তর। মাতৃরক্ত মানে মায়ের রক্ত, শিরার মধ্যে আসছে তার মানে মায়ের রক্তের ভিতরে আসছে, কারণ শিরার ভিতরে থাকে রক্ত। তো ফুসফুসের আর একটা কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। তো এখানে দেখো এই যে ভ্রূণের শরীরে যে কার্বন ডাইঅক্সাইডটা ছিল এইটা, এই যে ভ্রূণের ধমনী এইটার মাধ্যমে কিন্তু সে প্রথমে আগে এই যে জায়গাটায় নিয়ে আসলো, তারপর এই জায়গাটায় নিয়ে আসলো, ঠিক আছে। তারপর এই দিক দিয়ে সে কিন্তু গর্ভবতীর শিরার মধ্যে বা গর্ভবতীর শিরার মধ্যে যে রক্ত আছে তার মধ্যে ছেড়ে দিল বা ত্যাগ করে দিল। তাহলে এই যে পুরা কাজ এটাতে সাহায্য করলো কোন অংশটুকু? এই অংশটুকু, ঠিক আছে। এই অংশটুকু না থাকলে কিন্তু এই যে মায়ের রক্ত বা মায়ের শিরার মধ্যে কিন্তু ওই যে কার্বন ডাইঅক্সাইডটা আসতে পারতো না। তাহলে এই অংশটুকু সাহায্য করলো। আর এই অংশটুকুর নাম কি? এই অংশটুকুর নাম হচ্ছে অমরা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অমরা কিন্তু ফুসফুসের মতো কাজ করলো, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করতে সাহায্য করলো, অর্থাৎ ফুসফুসের মতো কাজ করলো। আবার দেখো এই যে ভ্রূণটা, এই ভ্রূণটা কিন্তু অনেক বর্জ্য পদার্থ তৈরি করে, ঠিক আছে। তাহলে এই যে বর্জ্য পদার্থ তৈরি হবে, এই বর্জ্য পদার্থগুলা এই যে এই নীল যে ভ্রূণের ধমনী আছে এই ধমনীর মাধ্যমে এই দিক দিয়ে এখানে আসবে, তারপর এখানে আসবে, এরপর এইখান দিয়ে সুন্দর করে এই যে গর্ভবতীর শিরার এই যে রক্ত আছে তার মধ্যে চলে আসবে, ঠিক আছে। এই যে দেখো এখানে লেখা আছে যে বর্জ্য পদার্থ মাতৃরক্তে স্থানান্তর। তার মানে এই বর্জ্য পদার্থগুলা গর্ভবতীর যে শিরা এই শিরার মধ্যে চলে আসবে, আর শিরার মধ্যে রক্ত আছে তার মানে শিরার মধ্যে যে রক্ত আছে রক্তের মধ্যে মিশে যাবে। তো এটাই বলছে মাতৃরক্তে মানে মায়ের রক্তে স্থানান্তর হয়ে গেল বা গর্ভবতীর রক্তে স্থানান্তর হইল, ঠিক আছে। তো একটা বিষয় আমরা জানি যে বৃক্ক বা কিডনির কাজ হচ্ছে রক্ত থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়া। তো বৃক্ক বা কিডনি প্রস্রাব বা মূত্রের মাধ্যমে রক্ত থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। তো এখানে তুমি যদি দেখো এই যে ভ্রূণের দেহে যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছিল সেগুলা এই যে এইটা মানে ভ্রূণের ধমনীর মধ্য দিয়ে যে 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 এখান দিয়ে যে 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 এখান দিয়ে যে 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 এই যে এখানে, ঠিক আছে, গর্ভবতী মায়ের রক্তে বা গর্ভবতীর মাতৃ রক্তে যেখানে স্থানান্তর হয়ে গেছে, মানে এখানে চলে এসেছে, ঠিক আছে। তাহলে এই যে ভ্রূণের শরীরে যে বর্জ্য পদার্থ ছিল এগুলা এখান দিয়ে কিন্তু আস্তে 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 এই দিক দিয়ে গর্ভবতী মায়ের যে শিরা বা গর্ভবতী মায়ের যে রক্ত এটার মধ্যে চলে আসলো। তাহলে এই যে কাজটা এটাতে সাহায্য করলো কোন অংশটুকু? এই অংশটুকু, ঠিক আছে। এই অংশটুকু আছে বলেই তো এই কাজটা হইলো। তাহলে এই অংশটুকুর নাম কি? অমরা। তাহলে এক্ষেত্রে অমরা কার মতো কাজ করলো? বৃক্ক বা কিডনির মতো কাজ করলো। সে এই যে বর্জ্য পদার্থগুলা ত্যাগ করতে সাহায্য করলো, ঠিক আছে। তো তুমি যদি এখানে দেখো এই অংশটুকু পরে মিলিত হয়ে এই অংশটুকু তৈরি করেছে। তো এই অংশটুকু হচ্ছে অম্বিলিকাল কর্ড বা অম্বিলিকাল রজ্জু বা অম্বিলিকাল নাড়ি, ঠিক আছে। তো এই অংশটুকুই হচ্ছে এই যে অংশটুকু, ঠিক আছে। এখানেও কিন্তু লেখা আছে দেখো অম্বিলিকাল কর্ড বা রজ্জু বা নাড়ি, ঠিক আছে। এইটাকেই জুম করে আমরা এখানে এইভাবে দেখিয়েছি। তো এইখানে এই যে এই অংশটুকু হচ্ছে অমরা। তো গর্ভধারণের প্রথম কয়েক মাসে এই যে অমরা, এই অমরা থেকে প্রচুর পরিমাণে প্রজেস্টেরন হরমোন তৈরি হয় এবং এই যে প্রজেস্টেরন হরমোন তৈরি হয় এটার নিঃসরণও হয়, মানে এগুলা ছেড়ে দেওয়াটাই হচ্ছে নিঃসরণ। তো প্রজেস্টেরন হরমোনের কাজ হচ্ছে জরায়ুকে ঢিলা রাখা বা শিথিল করা, মানে এই যে জরায়ু এই জরায়ুটাকে ঢিলা রাখে, ঠিক আছে। তো দেখো জরায়ু যদি ঢিলা ঢালা থাকে তাহলে এই যে ভ্রূণটা এই ভ্রূণটা খুব সহজে এটার মধ্যে থেকে যাবে যেহেতু ঢিলা আছে, ঠিক আছে। এবং এই যে ভ্রূণটার শরীরের বিভিন্ন অংশ এই যে এই জরায়ুর সাথে কিন্তু লেগে যায়। তুমি যদি এখানে দেখো এই যে ভ্রূণের যে মাথাটা এটা কিন্তু জরায়ুর এই অংশের সাথে লেগে গেছে। এরপর ভ্রূণের এই যে মাথার অংশটা এটা কিন্তু জরায়ুর এই যে অংশের সাথে লেগে গেছে। আবার দেখো ভ্রূণের এই যে পা, এই পাটা কিন্তু জরায়ুর এই অংশের সাথে কিন্তু অনেকখানি লাগা। তো ওই কথাটাই বলেছে যে ভ্রূণ জরায়ুতে ভালোভাবে লেগে যায় বা থেকে যায়। তো একটা কথা দেখো, রক্ষণাবেক্ষণ এখানে ভাগ আছে দুইটা। দেখো রক্ষণ এটা হচ্ছে একটা ভাগ, আর দেখো আকার আছে, আকারের জায়গায় আ বসাও আর বেক্ষণের জায়গায় বেক্ষণ বসাও, ঠিক আছে। তার মানে এই অংশটুকু হচ্ছে আবেক্ষণ।
তো রক্ষণ মানে হচ্ছে ধরে রাখা, আর আবেক্ষণ মানে তার অবস্থাটা ঠিক রাখা। তো দেখো এই জরায়ুর ভিতরে কিন্তু এই ভ্রূণটা খুব সুন্দরভাবে থাকতে পারছে। তার মানে দেখো জরায়ুটা কিন্তু এই ভ্রূণটাকে ভালো মতো ধরে রাখছে, ঠিক আছে? ধরে রাখছে বলেই তো এই যে ভ্রূণটা জরায়ুর মধ্যে থাকছে, তাই না? আর এই যে তাহলে ধরে রাখা অংশটা হইলো, আর তার অবস্থা ঠিক রাখা মানে দেখো এইটাকে চাপ দিচ্ছে না, তো চাপ না দেওয়ায় ভ্রূণটা তার স্বাভাবিক অবস্থায় থাকছে, ঠিক আছে? তার মানে এই যে আবেক্ষণ এই কথাটাও হয়ে গেল, ঠিক আছে? তার স্বাভাবিক অবস্থাটা ঠিক রাখছে। কারণ এই যে এই জরায়ু যদি ঢিলা না থাকতো, অর্থাৎ এই দিকে সংকুচিত হইতো বা চাপ দিত, বা এই দিকে সংকুচিত হইতো বা চাপ দিত, তাহলে এই যে বাচ্চাটা চাপ পেয়ে এই বাচ্চাটা কিন্তু এই দিক দিয়ে মায়ের পেট দিয়ে বের হয়ে চলে আসতো। যদি জরায়ু সংকুচিত হইতো বা চাপ দিত, তাহলে গর্ভধারণের প্রথম কয়েক মাসে এই বাচ্চাটা কিন্তু এই দিক দিয়ে বের হয়ে চলে আসতো। তো এই যে ভ্রূণটা এদিক দিয়ে বের হয়ে আসতো কিনা, এটাই হচ্ছে তার স্বাভাবিক অবস্থা ঠিক না রাখতে পারা। ভ্রূণটা যে জায়গায় থাকছে এটাই হচ্ছে তার স্বাভাবিক অবস্থা ঠিক রাখা, অর্থাৎ এটাই হচ্ছে আবেক্ষণ। তাহলে অমরা থেকে নিঃসৃত এই যে প্রজেস্টেরন হরমোন জরায়ুকে ঢিলা রাখার মাধ্যমে ভ্রূণের রক্ষণাবেক্ষণে সাহায্য করলো। তো তোমাদের এখানে প্রজেস্টেরন নামটা মনে রাখার দরকার নাই। তো এই যে ভ্রূণটা, এইটা কিন্তু অ্যাম্বিলিকাল কর্ড বা অ্যাম্বিলিকাল রজ্জু বা অ্যাম্বিলিকাল নাড়ির মাধ্যমে কিন্তু এই যে মায়ের দেহ, এটা কিন্তু মায়ের দেহ, এই মায়ের দেহ থেকে অমরার মাধ্যমে, এই যে অমরার মাধ্যমে পুষ্টিগুলা শোষণ করে, ঠিক আছে? অমরার মাধ্যমে এই যে মায়ের দেহ থেকে পুষ্টিগুলা শোষণ করে। এর ফলে ভ্রূণটা আরো বড় হয়। তো এই যে ভ্রূণটা বড় হয়, এটাকে বলছে ভ্রূণের স্বাভাবিক গঠন, ঠিক আছে? তো ভ্রূণের স্বাভাবিক গঠন বজায় রাখার জন্য কিন্তু প্রজেস্টেরন হরমোন সাহায্য করে। কিভাবে দেখো, যখন এই যে অমরা থেকে প্রচুর প্রজেস্টেরন হরমোন তৈরি হয়, তখন এই যে জরায়ুটা, এই জরায়ুটা ঢিলা থাকে, তার ফলে এই যে ভ্রূণটা এটা এই যে জরায়ুর গায়ে ভালোভাবে লেগে যায়। তার ফলে এই যে ভ্রূণটা এটা এই যে অমরা এবং এই যে অম্বিলিকাল কর্ড বা রজ্জু বা নালী, এটার মাধ্যমে এই যে মায়ের যে দেহ এখান থেকে পুষ্টি শোষণ করে। তার ফলে এই যে ভ্রূণটা বড় হয়, এবং এই বড় হওয়াটাকে বলছে ভ্রূণের স্বাভাবিক গঠন। তার মানে এই যে ভ্রূণের স্বাভাবিক গঠনটা কিন্তু প্রজেস্টেরন থেকেই হইল। প্রজেস্টেরন থেকে দেখো এই যে এখানে ধাপটা দিয়ে দিয়েছি। তো এতক্ষণ আমরা দেখলাম গর্ভধারণের প্রথম কয়েক মাসে প্রজেস্টেরন হরমোন কিভাবে ভ্রূণের রক্ষণাবেক্ষণ ও ভ্রূণের স্বাভাবিক গঠনে সাহায্য করে। তো মনে করো এই যে বাচ্চাটা এটা বের হওয়ার বা প্রসবকালের সময় চলে এসেছে, তো প্রজেস্টেরন হরমোন কমার মাধ্যমেই এই কাজটা হবে। তো প্রজেস্টেরন হরমোনটা পরিমাণে কম হলে এই যে এই জরায়ুটা, এই জরায়ুর উপর অক্সিটোসিন হরমোন ভালো পরিমাণে কাজ করা শুরু করবে। তো অক্সিটোসিন হরমোন করে কি, এই যে জরায়ুটা, এই জরায়ুর সংকোচন ঘটায়। সংকোচন মানে হচ্ছে চাপ দেওয়া শুরু করে, এদিক থেকেও চাপ দেয়, এদিক থেকেও চাপ দেয়। তো চাপ দিলে হয় কি, বাচ্চাটা এদিক দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? বাচ্চাটা বের হয়ে যাবে, তাহলে বাচ্চাটা দ্রুত বের হবে, এটাকে বলছে প্রসব হওয়া, ঠিক আছে? তাহলে দেখো এই যে জরায়ু থেকে নিঃসৃত হরমোন কিন্তু প্রসবেও সাহায্য করছে, ঠিক আছে? আবার দেখো প্রজেস্টেরন হরমোনের পরিমাণ তো কম হইলো, আমরা তো দেখলামই। তো যদি কম হয় তাহলে প্রোল্যাকটিন হরমোনও ভালো কাজ করা শুরু করবে। আর প্রোল্যাকটিনের কাজ হচ্ছে মাতৃদুগ্ধ বা মায়ের দুধ তৈরি করা। তাহলে প্রোল্যাকটিন যেহেতু ভালো কাজ করা শুরু করছে, তাহলে ভালো পরিমাণে মায়ের দুধ তৈরি হবে। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে অমরা থেকে তৈরি হয় প্রজেস্টেরন হরমোন, এবং প্রজেস্টেরন হরমোনটা যদি প্রচুর পরিমাণে তৈরি আর নিঃসৃত হয়, তাহলে ভ্রূণের রক্ষণাবেক্ষণ এবং ভ্রূণের স্বাভাবিক গঠনটা খুব সুন্দরভাবে বজায় থাকে। আর প্রজেস্টেরনের পরিমাণটা কম হলে বাচ্চাটা খুব দ্রুত বের হয় বা প্রসবটা খুব সহজে হয়। আর প্রজেস্টেরনের পরিমাণ কম হলে ভালো পরিমাণে মাতৃদুগ্ধ তৈরি হয়। তাহলে প্রজেস্টেরন কয়েক জায়গায় কিন্তু ভূমিকা পালন করছে। তো তোমাদের বইয়ে যেহেতু প্রজেস্টেরন নামটা নাই, তাই প্রজেস্টেরন নামটা মনে রাখার দরকার নাই, শুধু হরমোন কথাটা মনে রাখলেও হবে।